সিনেমাটা এখানে না করে হোটেলে করলে ভালো হতো না, পার্কে তো বাচ্চারাও আসে। হঠাৎ আদির কণ্ঠ শুনে চমকে উঠল আদিবা। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এখন ক্লাস, তাই মরার পৃথিবী উল্টে গেলেও আদিত্য কখনো ক্লাস মিস দেয় না, তাহলে এখন সে পার্কে কি করছে? আদিত্যকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আদিবা। আজ আর রক্ষে নেই। এমনিতেও আদিত্য যেভাবে আদিবাকে শাসন করে, এই বিষয়টা আদিত্য কিছুতেই মেনে নিবে না। আসলে আদিবার কারোর সাথে বন্ধুত্ব করার অনুমতি নেই, আর সেটা যদি কোন ছেলের সাথে হয় তাহলে তো আর কথাই নেই। আদিবা এতক্ষণ যার সাথে বসেছিল সেই ছেলেটি আদিবার চেয়ে বয়সে বড়, এমনকি আদিত্যের চেয়েও বড়। কিন্তু তাতে কি আদিত্য কোন কিছু পরোয়া করার ছেলে নয়? সে এগিয়ে এসে দুজনের মুখোমুখি দাঁড়ালো। ভয়ে আদিবার হাত পা কাঁপছে। আদিকে কি করে ম্যানেজ করবে মাথায় ঢুকছে না। আদিবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বল, আমাদের পার্কে ছেলে মেয়ে একসাথে বসা যায় না, আপনারা জানতেন না? আদিবা আমতা আমতা করে বলল, ভাই আমি আপনার সাথে কথা বলছি না ম্যাডাম। আপনি বাসায় যান, আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো। আদিত্যের কথা শুনে আদিবা তাকিয়ে দেখল আদি একা আসেনি, সাথে তার বেশ কয়েকজন বন্ধু আছে। আদিবা বুঝতে পারল খারাপ কিছু ঘটতে চলেছে, আর সেটা আটকানোর ক্ষমতা তার নেই। আদিবার অবস্থা দেখে পাশের ছেলেটি বলল, পার্ক তো কারোর একার না, তাই না? আকার পার্কে যে কেউ আসতে পারে, আসতে বাধা নেই, কিন্তু ছেলে মেয়ে একসাথে বসে ঢং করাতে নিষেধ আছে। নিষেধ করলেই শুনতে হবে হ্যাঁ হবে, কারণ পার্কটা আমাদের এলাকার, তাই এখানে কি রুলস থাকবে সেটা আমরাই ঠিক করব। মাস্তানি হচ্ছে? এখনো দুধের হাত পড়েনি আর মাস্তানি করছো বলেই আদিত্যের কলার টেনে ধরল ছেলেটি। এমন কাণ্ডে আদিত্য সহ বাকিরা সবাই জ্বলে উঠল। আদিবা কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি এগিয়ে বলল, নিলয় ভাইয়া ছাড়ুন প্লিজ। কি রোছেন এসব? নিলয় ছাড়ার আগে আদিত্য নিজেই কলার ছাড়িয়ে নিয়ে বলল, চেহারাটা মনে রাখলাম, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বলে আদিত্য সেখানে থেকে চলে গেল। সাথে সাথে আদিবা বলল, আমি এখন যাই নিলয় ভাইয়া। নিলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর আসার পরেই রাস্তায় আদিত্যের সাথে দেখা হলো। সেদিন বাসায় ফিরে আদিত্য খুব মেরেছিল আদিবাকে। পুরনো স্মৃতিগুলো মনে হতেই গা শিউরে উঠল আদিবার। এর মধ্যেই নির্জন এক জায়গায় এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নাম। ভাইয়া আমি নামবি নাকি ট্রেনে নামাতে হবে? গাড়ি থেকে নেমে দাঁড়ালো আদিবা। জায়গাটা অসম্ভব সুন্দর, চারদিকে সবুজ অরণ্য, তার পাশে বয়ে চলেছে ছোট নদ। দীর্ঘ এই কার মনে হচ্ছে যেন ছবির ফ্রেমে আঁকা কোন ছবি। কিন্তু এসব দেখে নয়ন ধন্য করার সুযোগ নেই আদিবার, কারণ তার পাশে চোখ গরম করে দাঁড়িয়ে আছে আদিত্য। ভয়ে ভয়ে আদির দিকে তাকালো আদিবা, উদ্দেশ্য আদির মনের মরিগতি বোঝার চেষ্টা। হসন্তটা আদিকে সে কিছু বলতে যাবে তার আগেই আদি বলে উঠল, ঠিক হয়ে দাঁড়াতো, কয়েকটা ছবি তুলি। আদির কথায় অবাক হলো আদিবা, এখন তার ছবি তুলতে ইচ্ছে করছে? কি অদ্ভুত, এই তো শাস্তি দিতে চেয়েছিল, এখন ছবি তুলবে? ছবি দিয়ে কি হবে? ভাইয়া তুই মরার পর সবাই ছবি দেখে স্মৃতিচারণ করবে, তাই তুলে রাখবো। আপনি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন সন্দেহ আছে? এত কথা না বলে সুন্দর করে দাঁড়া। বলতে বলতে আদিবাকে দাঁড় করিয়ে দিয়ে ক্যামেরা হাতে ছবি তুলত। এ কাজ শুরু করলো। এদিকে আদিবার বেশ ভয় লাগছে, কিছুক্ষণ পরে সে মারা যাবে ভেবেই কান্না পাচ্ছে। কিন্তু কান্না করতে পারছে না। আচ্ছা আমি যদি পালিয়ে যাই কেমন হবে ব্যাপারটা? কিন্তু পালিয়ে যাব কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না, হারিয়ে যাব না তো? সে যাই হোক, মরে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। যেমন ভাবনা তেমন কাজ। আদি ক্যামেরায় মনোযোগ দিয়ে ছবি দেখছে, একটাই সুযোগ, চোখের পলকেই সরু রাস্তা ধরে কাশবনের ভিতরে পা বাড়াল আদিবা। আদি যেন তাকে দেখতে না পায় তাই চোখ বন্ধ করে দিল, এক ছুট আর পিছনে তাকায়নি। যেভাবেই হোক পালাতে হবে এখন, এটাই তার একমাত্র লক্ষ্য। ছুটে এসে যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, আদি তার পিছনে আসেনি দেখে স্বস্তি পেল। চেয়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু যখন উঠে দাঁড়ালো অবাক হয়ে গেল, একি আমি কোথায় চলে এসেছি? চারদিকে তো শুধু কাশবন, সরু রাস্তাটাই বা কোথায় উধাও হয়ে গেল। চারদিকে চোখ বুলিয়ে গা শিউরে উঠল, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, সবদিকে মাথা সমান কাশবন। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক ছুটাছুটি করে বুঝতে পারল বেরোনোর কোন রাস্তা নেই। এখান থেকে বের হওয়া অসম্ভব। এখন আমি কি করব? ভাইয়াকে ডাকবো, কিন্তু ও তো আমাকে মেরে ফেলবে। একে তো পাত্রপক্ষের সামনে গিয়েছি, এখন আবার পালিয়েছি, আজ আর রক্ষা নেই। যদিও আদিবা আদিত্যকে ডাকতে চায় না, কিন্তু এখান থেকে বের হওয়া জরুরি, তাই বাধ্য হয়ে আদিকে ডাকতে লাগলো, কিন্তু আদির কোন সাড়াশব্দ নেই। তার মানে দীর্ঘ ইকার আমি হারিয়ে গিয়েছি। আদিবার খুব কান্না পাচ্ছে এবার। নিজেকে আর ধরে রাখতে পারলো না, কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে, বেরোনোর অনেক চেষ্টা করেছে কিন্তু রাস্তা খুঁজে পায়নি, মাথাটা ধরে আসছে। আদিবা মা থায় হাত দিয়ে নিচে বসে পড়ল, তখনই হঠাৎ কারো গলা শুনে চমকে উঠল সে। এত সহজে শখ মিটে গেল? কাঁদছিস কেন? যা আরো একটু ছুটাছুটি করে আয়। আদির কণ্ঠ শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল আদিবা। আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরল। আদি কিছুটা অবাক হলো, আদিবা তাকে নিজে থেকে কখনো জড়িয়ে ধরবে এটা যেন তার ভাবনার বাইরে ছিল।
আদি শান্ত হাতে আদিবার মাথায় হাত রেখে বলল, ভয় পেয়েছিস? আদির কথায় বাস্তবে ফিরল আদিবা। তাড়াতাড়ি আদিকে ছেড়ে দাও। হ্রস্ব ইকার ইতস্তত হয়ে বলল, ভাইয়া আমি মানে এমন একটা থাপ্পড় মারবো সব কটা দাঁত পড়ে যাবে। কি ভেবেছিলি তুই দৌড়ে আমার চোখ ফাঁকি দিতে পারবি? ভুল হয়ে গিয়েছে। সরি কিসের সরি? জানা যায় এবার যা, তুই কত দূর যেতে পারিস দেখি। বলেছি তো ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন করব না। চলুন বাসায় যাই প্লিজ। আমি রাস্তা চিনিকে বলল, আমি এই রাস্তা চিনি না, তোর পিছন পিছন চলে এসেছি। এখন কি হবে তাহলে? একা একা যাবি, না হলে এখানে বসে কাঁদতে থাক। বলেই আদি হাঁটা দিল। সাথে সাথে আদিবা কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে আসলেও আদি ঘুরে তাকালো না, হন হন করে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আদিবা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরল। আদিবা ভীষণ রকমের ভয় পেয়েছে বুঝি, মনে ন্যায় আনন্দ পেল আদি। কিন্তু পরক্ষণেই অবাক হলো, কারণ আদিবা আদিকে আষ্টে পিষটে জড়িয়ে আছে, ছাড়ার নামে নিচ্ছে না। আদি যতটুকু জানে কোন ছেলেকে এতক্ষণ জড়িয়ে রাখার মেয়ে আদিবা না, তাই আদির কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। নারী, কি হয়েছে? এত ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি সত্যি তোকে রেখে চলে যেতাম নাকি? আদিবা জবাব দিল না, বরং আদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য ব্যাপারটা পর্যবেক্ষণ করে বুঝতে পারল কেউ আদিবার পিছু নিয়েছে। কয়েকটা লোক ও কার্ক এগিয়ে আসছে। দেখার সাথে সাথে আদিবাকে আড়াল করে নিজের সামনে দাঁড়ালো। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, "ও তাহলে এই ব্যাপার? ফুলটুসি একা আসেনি?" লোকটার কথায় আদিত তেমন গুরুত্ব না দিয়ে শান্ত গলায় বলল, কি সমস্যা? কিসব বলছেন? উল্টাপাল্টা কি বললাম? হ্যাঁ, এই বিকালে জঙ্গলের মাঝখানে মেয়ে নিয়ে কি করছিস? তার কৈফ তো আপনাকে দিতে হবে, আলবাত দিতে হবে। চিনিস আমরাকে? মেয়ে নিয়ে নাস্তামি করিস, আবার গলা হুঁচিয়ে কথা বলিস? আমরা নাস্তামি করছি আর আপনারা এখানে মহাভারত শুদ্ধ করতে এসেছিলেন, তাই তো? তোর সাহস তো কম না? বলে ছেলেটি এগিয়ে আসল। আদিত্য আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করল। আদি লোকটাকে এত জোরে মেরেছে যে ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়ছে। সাথে থাকা অন্য লোকগুলো তাতে ক্ষেপে গিয়েছে। তারা যেই এগিয়ে আসতে চাইল, আদি বলে উঠল, আমি জানি ভুল করে ফেলেছি। তোরা আমাকে ছাড়বি না সেটাও জানি, কিন্তু আমাকে একটু সময় দাও। আর কথা দিচ্ছি আমি তোদের আমাকে মারার সুযোগ দিব। বলেই আদি নিজের মানিব্যাগ থেকে মোটা অঙ্কের টাকা বের করে আদিবাকে ইশারা করে বলল, যদি ওকে যেতে দিস যত টাকা আছে সব দিয়ে দিব, বিনিময়ে শুধু ওকে যেতে দে। সাথে সাথে পড়ে থাকা লোকটা চেঁচিয়ে উঠল, আজ তোর সামনেই তোর প্রেমিকাকে সবাই চিড়ে খাবে, বুঝেছিস? তোর এত সাহস আমার গায়ে হাত দিসেই দাঁড়িয়ে কি দেখেছিস? মার শালাকে। বলতে বলতেই ব্যাপারটা হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল। লোকগুলো যেমন প্রাণপণ চেষ্টা করছে আদিকে মারার, আদিও তেমন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মারামারি এক পর্যায়ে লোকটার সাথে থাকা অন্য লোকগুলি পালিয়ে গেল। আদি যে ব্যথা পায়নি ব্যাপারটা তা নয়, সেও ব্যথা পেয়েছ। আর তবে তুলনামূলক কম পেয়েছে। অন্যরা বেশি পেয়েছে তাই পালিয়েছে। সুযোগ থাকলে এই লোকটিও পালাত সন্দেহ নেই, কিন্তু আদি সে সুযোগ দেয়নি। সে লোকটাকে সমানে মেরে চলেছে। অবস্থা খারাপ দেখে আদিবা এগিয়ে গিয়ে আদিকে থামান। ওকার চেষ্টা করলো, ভাইয়া কি করছেন? ছেড়ে দিন, মরে যাবে তো। আদি অনেক আগেই নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাই আদিবা বাধা দিতে যাওয়ায় রাগে আদিবাকে আঘাত করে বসল। সে আদিবাকে খেয়াল করেনি। আদিবা ছিটকে পড়ে গেল, বেশ ব্যথা পেয়েছে সে। আদিবা আহ বলে চিৎকার করতেই আদির হুঁশ ফিরল। সে লোকটাকে ছেড়ে দিয়ে আদিবাকে টেনে তুলল, কিন্তু অনুশোচনামূলক কিছু বলল না। নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে লোকটার উপর ছুঁড়ে দিয়ে বলল, আমি ভালো করেই জানি যেখানে সেখানে মেয়ে নিয়ে যাওয়া যায় না। আমি আসতাম না, বাধ্য হয়ে এসেছিলাম। যাই হোক, আমি সহজে কাউকে মারি না, বাড়াবাড়ি না করলে মারতাম না। চিকিৎসা করে নিস। বলে আদিবার হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো আদি। আদিবা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। তার উপর আদি বেশ শক্ত করে হাত ধরে রেখেছে, হাতেও ব্যথা লাগছে। তাই আদিবা আস্তে করে বলল, ভাইয়া একটু আস্তে ধরুন, আমার লাগছে। বলতেই আদিত্য আদিবার হাতটাছে রে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবা কারণটা বুঝতে পারল না। তবে প্রশ্ন করার আগে আদি উত্তর দিল, কোন সাহসে এত ভিতরে এসেছিলি? আমি তোকে রাস্তার পাশে থাকতে বলেছিলাম, তা না করে তুই কি করলি? তোকে যেখানে নিয়ে এসেছিলাম, তুই যদি সেখানে থাকতি তাহলে এত সমস্যা হতো না। চাইলেই যেখানে সেখানে যাওয়া যায় না, জানতি না? আচ্ছা, তুই যে বনের ভিতরে চলে গেলি, যদি আমি তোকে খুঁজে না পেতাম তোর কি অবস্থা হতো? কিংবা ওর আকার যদি আমার চেয়ে বেশি মারামারি পারত, চোখের সামনে তোকে চিড়ে খেতার, আমার সেটা দেখতে হতো। এটাই চেয়েছিলি? আদিবা বুঝতে পারল ভুল করে ফেলেছে, তাই কোন উত্তর দিল না। আদি আবার বলল, আজ একবার বাসায় যাই, তারপর তোর হবে বল। একার আবারও হাত ধরে হাঁটতে লাগলো। যা বলার বাসায় গিয়ে বলবেন। এখন একটু আস্তে হাঁটুন প্লিজ, আমি আপনার সাথে তাল মিলাতে পারছি না। তোর জন্য অপেক্ষা করতে থাকি, সে ফাঁকে ছেলেগুলো এসে আবার ঝামেলা করুক, তাই না? আদিবার কিছু বলল না, চুপচাপ গাড়িতে গিয়ে বসল। আদি ড্রাইভ করছে, আদিবা পাশে বসে আছে, কিন্তু কারো মুখে কোন কথা নেই। আদি রাগ করেছে, সন্দেহ নেই। বাসায় গেলে আদিবাকে মার খেতে হবে সেটাও জানে, তাই আদিবা মনে মনে সেটার এই প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আদি ব্রেক চাপল। গাড়ি থেকে নাম। এখানে নামবো? অন্য কোথাও নামার হলে অন্য কোথাও এই বলতাম, তাই না? আদি রেগে আছে তাই কথা বাড়াল না। আদিবা নেমে দাঁড়ালো।
নামার সাথে সাথেই আদি গাড়ি স্টার্ট দিয়েছ লে গেল। আদির কাণ্ডে অবাক হলো আদিবা। শাস্তি পাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এভাবে এখন সে কোথায় যাবে? এই রাস্তাটা তার চেনা নয়। তাছাড়া আসার সময় আদি তাকে জোর করে নিয়ে এসেছিল, তার কাছে কোন টাকা পয়সা ছিল না। একে তো অচেনা জায়গা, তার উপর হাতে টাকাও নেই। টাকা থাকলে হয়তো রিকশা নিয়ে বাসায় যেতে পারত, কিন্তু এখন কি করে যাবে কিছু ভাবতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। কিন্তু তাতে কার কি যায় আসে? আদি যে পরিমাণ রেগে আছে আদিবার দিকে, একবার ঘুরেও তাকিয়ে নিয়ে চলে গিয়েছে। আদিবা রাস্তায় দাঁড়িয়ে ছিল, হঠাৎ পরিচিত মুখের দেখা মিলল। আদিবা, তুমি এই রাস্তায় কোথায় গিয়েছিলে? আদিবা তাকিয়ে অবাক হলো। নিলয় ভাইয়া, আপনি একটা কাজে গ্রামে গিয়েছিলাম, সেখানে থেকেই ফিরছি। কিন্তু তুমি এই রাস্তায় কি করছো? না মানে আমি যাই হোক, বাসায় যাবে তো নাকি? এসো, আমি ছেড়ে দিচ্ছি। না ভাইয়া, লাগবে না, আমি একাই যেতে পারবো। এখানে কোন যানবাহন পাবে না, সন্ধ্যা হয়ে আসছে, জায়গাটা ভালো না তো। আর ছাড়া তোমার বাসা এখান থেকে অনেক দূরে, যেতে সময় লাগবে, চলো আমি পৌঁছে দিচ্ছি। আদিবা উপায় না পেয়ে গাড়িতে উঠল। তবে তার বুক ধুকপুক করছে, এই মানুষটার জন্য তাকে 6 বছর ধরে শাস্তি পেতে হচ্ছে। আজ এতদিন পর কাকতাল দীর্ঘ এই কালেও ভাবে দেখা হবে, কে জানতো। কিন্তু আদি যদি কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারে, আদিবাকে জ্যান্ত কবর দিবে, এতে কোনোরকম সন্দেহ নেই। আদিবা যখন নিজের ভাবনায় ব্যস্ত, তখন নিলয়ের প্রশ্নে ভাবনায় ছেদ পড়ল। তারপর বলো, কেমন আছো? ভালোই আছি ভাইয়া, আপনি যেমন দেখতে পাচ্ছ, শুনলাম অরিনের এনগেজমেন্ট হয়েছে। ভাইয়া আসলে, আরে তুমি বিব্রত হচ্ছ কেন? আসলে অরিন কোনদিনই আমায় ভালোবাসেনি। অনেক তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও বুঝেনি, তাই আরবি রক্ত করিনি। ওকে পাওয়ার আশা অনেক আগে ছেড়ে দিয়েছি। তারপরেও খোঁজ তো রেখেছেন, এত বছর পরেও কি করব বলো? আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। অরিনকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। ভাইয়া, আপনি যদি আপুর সাথে একবার কথা বলতেন। এখন আর কথা বলে কি হবে? যা হওয়ার তা হয়ে গেছে। বিয়ে করছে, সুখী হোক, সেটাই চাই। যাই হোক, ছাড়ো এসব, তোমার কথা বলো। কি করছো এখন? অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে তাই না? ভাইয়া, আমি মাধ্যমিকের পরে আর পড়াশোনা করিনি। মানে কি কি বলছো এসব? প্রশ্নটায় আদিবা বিব্রত হচ্ছে বুঝতে পেরে নিলয় প্রসঙ্গ বদলে বলল, তা বিয়ে কবে করছো অরিনের পর? এবার তো তোমার পালা, দিন কিভাবে চলে যায় তাই না, দেখতে দেখতে বড় হয়ে গেলে। নিলয়ের কথায় আদিবা চল। গাড়ি এসে থামলো রাস্তার মোড়ে। নিলয়ের রিকশা ডেকে দিয়ে বলল, বাসা পর্যন্ত গেলে সবাই হয়তো মাইন্ড করবে, তোমার সমস্যা হতে পারে। তাছাড়া আমি আর অরিনের সামনে যেতে চাই না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাইয়া? আপন হ্রস্বই কার না থাকলে আজ বিপদে পড়ে যেতাম। আরে এটা কোন ব্যাপার হলো নাকি বোকা মেয়ে? আচ্ছা যাও, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাইয়া আসি তাহলে। আদিবা ফিরে আসবে তখন। নিলয় এগিয়ে এসে বেশ ইতস্ততা নিয়ে বলল, আদিবা যদি কিছু মনে না করো, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আসলে থাক, সমস্যা হলে দিতে হবে না। নিলয় নিজেই বিব্রত হচ্ছে দেখে আদিবা মানা করতে পারল না। দ্বিধাবোধ হলেও শেষ পর্যন্ত নাম্বারটা দিল, তারপর বাসায় উদ্দেশ্যে রওনা হলো।